মায়ানমার, যে দেশটা মাত্র এক দশক আগেও এশিয়ার পরবর্তী অর্থনৈতিক শক্তি হিসেবে উঠে আসছিল, সেই দেশটাই আজ এক ভয়াবহ গৃহযুদ্ধের আগুনে পুড়ছে। আজকের এই পর্বে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব কিভাবে এত সম্ভাবনাময় একটা দেশ এমন বিধ্বংসী পতনের শিকার হল। চলুন তাহলে শুরু করা যাক। মায়ানমারের সাম্প্রতিক অতীত আর আজকের যে কঠিন বাস্তবতা, তার মধ্যে আকাশ পাতাল তফাত। ব্যাপারটা সত্যিই অবাক করার মতো যে এত সম্ভাবনা নিয়ে শুরু করা একটা দেশ কিভাবে এত দ্রুত এতটা ভেঙে পড়তে পারে। একবার ভাবুন তো ২০০০-এর দশকের ছবিটা কেমন ছিল। বিদেশি বিনিয়োগ আসছে, নতুন নতুন রাস্তাঘাট তৈরি হচ্ছে, আর সাধারণ মানুষ প্রথমবারের মতো ইন্টারনেট ব্যবহার করছে। আর আজকের বাস্তবতা, একটা পুরোপুরি ভেঙে পড়া অর্থনীতি, লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া, আর এক অন্তহীন যুদ্ধ। প্রশ্নটা তো এখানেই, এমনটা হলো কি করে? এই পতনের কারণটা বুঝতে হলে আমাদের কিন্তু বেশ কিছুটা পেছনে ফিরে যেতে হবে, প্রায় ১০০ বছর আগে। আজকের এই সংঘাতের বীজ আসলে বোনা হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে। দেখুন, ১৮৮৫ সালে ব্রিটিশরা বার্মা দখল করে একে ব্রিটিশ ভারতেরই একটা প্রদেশ বানিয়ে ফেলে। কিন্তু ১৯৩০-এর দশকে যখন জাতীয়তাবাদী আন্দোলন বেশ জোরদার হল, তখন ব্রিটিশরা ১৯৩৭ সালে বার্মাকে আলাদা করতে বাধ্য হয়। আর এরই পথ ধরে ১৯৪৮ সালে দেশটা স্বাধীনতা পায়। কিন্তু ঔপনিবেশিক শাসন দেশটার ওপর এমন গভীর ক্ষত রেখে গিয়েছিল যা আজও শুকায়নি। ব্রিটিশরা নিজেদের শাসন টিকিয়ে রাখতে একটা খুব চেনা কিন্তু মারাত্মক কৌশল নিয়েছিল, যা হল ডিভাইড অ্যান্ড রুল, বা ভাগ করো আর শাসন করো। তারা সংখ্যাগুরু বর্মী আর অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর জন্য আলাদা আলাদা নিয়মকানুন তৈরি করে তাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। আর এর ফলে যে জাতিগত বিদ্বেষের জন্ম হয়, তা আজও মায়ানমারকে তাড়া করে বেড়াচ্ছে। এই নীতির ফল কি হয়েছিল? আচ্ছা, ব্রিটিশরা অর্থনীতি চালানোর জন্য ভারত থেকে প্রচুর শ্রমিক নিয়ে আসে। ফলে স্থানীয় বার্মিজরা নিজেদের দেশেই অর্থনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে। এই যে ইচ্ছাকৃতভাবে জাতিগত আর ধর্মীয় বিভেদ তৈরি করা হলো, এটাই স্বাধীনতার পর একটা রক্তক্ষয়ী সংঘাতের মঞ্চ তৈরি করে দিয়েছিল। তো স্বাধীনতার পর ব্রিটিশদের তৈরি করা সেই ফাটলগুলো আরও বড় হতে শুরু করে, আর এর ফলেই মায়ানমারের ইতিহাসটা একটা দুঃখজনক চক্রের মধ্যে আটকে যায়। মানে, কিছুদিন গণতন্ত্র থাকে, আর তারপরেই আসে এক নৃশংস সামরিক অভ্যুত্থান। ব্রিটিশরা যে বিভেদের বীজ বুনেছিল তা স্বাধীনতার পর ফলে বিষবৃক্ষ হয়ে ওঠে। ১৯৪৮ সাল থেকেই বিভিন্ন জাতিগোষ্ঠী সরকারের বিরুদ্ধে অস্ত্র ধরে, যা দেশকে ক্রমশ অস্থিতিশীল করে তোলে। আর ঠিক এই পরিস্থিতির সুযোগ নিয়েই সেনাবাহিনী ক্ষমতা দখলের একটা মোক্ষম অজুহাত পেয়ে যায়। ১৯৬২ সালে জেনারেল নেউইন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নিলেন। আর এর পরপরই দেশের অর্থনীতি একেবারেই ভেঙে পড়ল। সব শিল্প কারখানা জাতীয়করণ করা হলো, বিদেশি বিনিয়োগকারীরা দেশ ছেড়ে পালালো, আর মায়ানমার হয়ে উঠল এই অঞ্চলের অন্যতম দরিদ্র একটি দেশ। কিন্তু কয়েক দশকের এই অন্ধকারের পর ২০১০-এর দশকে আং সান সুচির বেসামরিক সরকারের হাত ধরে একটা নতুন আশার আলো দেখা যায়। এটা ছিল এক কথায় এক অভূতপূর্ব প্রগতির সময়। ভাবলে অবাক হতে হয় যে দেশটা যখন একটু খোলামেলা হলো, তখন কত দ্রুত সব বদলে যাচ্ছিল। জাপান, সিঙ্গাপুরের মতো দেশ থেকে বড় বড় বিনিয়োগ আসছিল, গার্মেন্ট শিল্পে লক্ষ লক্ষ নতুন চাকরি তৈরি হচ্ছিল, আর প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংকিং আর মোবাইল ইন্টারনেট দেশের সাধারণ মানুষের কাছেও পৌঁছে যাচ্ছিল। কিন্তু এই এগিয়ে যাওয়া হঠাৎ করেই থেমে গেল। ২০০০ সালের নির্বাচনে আং সান সুচির দল বিপুল ভোটে জেতার পর সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির এক ভিত্তিহীন অভিযোগ আনে, আর ২০২১ সালের ১ ফেব্রুয়ারি তারা আবার ক্ষমতা দখল করে নেয়। আর ঠিক এভাবেই সেই পুরনো দুঃখজনক চক্রটা আবার ফিরে এলো। এক দশকের সব অগ্রগতি যেন এক রাতেই শেষ হয়ে গেল। বিদেশি বিনিয়োগ হওয়া, দেশের টাকার দাম একেবারে পড়ে গেল, আর যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল তাদের ওপর চলল গুলি। এই যে রাজনৈতিক অস্থিরতা, এর পেছনের গল্পটা কিন্তু আরও ভয়াবহ। এটা একটা বিরাট মানবিক বিপর্যয়। চলুন দেখি এই সংকট সাধারণ মানুষের জীবনটাকে কিভাবে তছনছ করে দিয়েছে। অভ্যুত্থানের পর হাজার হাজার কলকারখানা আর ব্যবসা বন্ধ হয়ে গেছে, আর তার ফলে বেকারত্ব এখন আকাশ ছোঁয়া। যে হারটা একসময় মাত্র ৪ থেকে ৫% ছিল, সেটাই এখন লাফিয়ে ১৫ থেকে ২০% গিয়ে ঠেকেছে। বাবা যায়, এই অভ্যুত্থানের সরাসরি ফল হল দেশের প্রায় অর্ধেক মানুষই এখন দারিদ্র্য সীমার নিচে বাস করছে। এটা কতটা ভয়াবহ একটা মানবিক সংকট তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে।
আজ মায়ানমারের সমাজ ব্যবস্থাটাই প্রায় ভেঙে পড়েছে। ব্যাংকিং বলুন, স্বাস্থ্য বা শিক্ষা, সব মৌলিক পরিষেবা বিপর্যস্ত। লক্ষ লক্ষ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, আর হতাশ তরুণরা কাজের অভাবে হাতে অস্ত্র তুলে নিচ্ছে। মায়ানমারের এই অভ্যন্তরীণ সংকট কিন্তু এখন আর শুধু তাদের নিজেদের ব্যাপার নেই। দেশটা এখন বিশ্বের বড় বড় শক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ের এক নতুন ময়দানে পরিণত হয়েছে। দেখুন, মায়ানমারের এই সংকটের পেছনে কিন্তু আরেকটা বড় খেলা চলছে, চীন আর আমেরিকার। চীনের মূল লক্ষ্য হল মালাক্কা প্রণালীকে পাশ কাটিয়ে ভারত মহাসাগরে একটা সহজ রাস্তা বের করা, আর এজন্য তারা সামরিক সরকার থেকে শুরু করে সব পক্ষের সাথেই ভালো সম্পর্ক রাখছে। অন্যদিকে আমেরিকা কি করছে? তারা এই অঞ্চলে চীনের প্রভাব কমাতে চায়, তাই তারা গণতন্ত্রকামীদের সমর্থন দিচ্ছে আর মিলিটারির উপর একের পর এক নিষেধাজ্ঞা চাপাচ্ছে। আর এই দুই বড় শক্তির খেলার মাঝে পড়ে, বুঝতেই পারছেন, সাধারণ মানুষের অবস্থা আরও খারাপ হচ্ছে, আর পুরো পরিস্থিতিটা আরও জটিল হয়ে উঠছে। মিলিটারি সবসময় বলে যে তারা গণতন্ত্র রক্ষা করছে, কিন্তু সাধারণ মানুষ তাদের কথায় আর বিশ্বাস করে না। কারণ তারা তো নিজের চোখেই দেখেছে যে গণতান্ত্রিক সরকারের অধীনে মাত্র কয়েকটা বছরে তাদের জীবন কতটা বদলে গিয়েছিল, কতটা ভালো হয়েছিল। এই স্মৃতিটাই এখন তাদের প্রতিরোধের সবচেয়ে বড় শক্তি। আর শেষ পর্যন্ত এই প্রশ্নটাই থেকে যায়, মায়ানমার এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে যার কোনো নির্দিষ্ট শেষ দেখা যাচ্ছে না। এর ভবিষ্যৎ কি তা কেউ জানে না, আর এই গভীর অনিশ্চয়তার মধ্যে ঝুলে আছে কোটি কোটি মানুষের ভাগ্য।